নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠ রয়েছি। বিখ্যাত বলিউড সিনেমা 3 ইডিয়টসের এই গানের লাইনগুলো নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে। কনফিউজন সলিউশন কুছ পতা নেই, সলিউশন মিলা তো কোয়েশ্চেন কিয়া তা পতা নেই। রাজকুমার হিরানির এই সিনেমাতে এই গানটি হয়তো নিছকই কমেডি বা মজার ছলে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক গোলক ধাঁধায় বিগত 15 বছরে একচ্ছত্র শাসক দল এবং 2026 সালে বিধানসভা ভোটে অপ্রত্যাশিত পরাজয়ের পর রাজ্যের সদ্য প্রাক্তন হয়ে বিরোধী দলের তকমা পাওয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চুম্বকে যেন ঠিক এই গানটাই এক চরম বাস্তব সত্য হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে আজকে বিগ স্টোরি শুরু করছি আপনাদের সঙ্গে। সত্যি বলতে, কে আসল তৃণমূল, কে নকল তৃণমূল তা বোঝা আজ সাধারণ মানুষের পক্ষে শুধু দায় নয়, এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শুধু সাধারণ মানুষ বা রাজ্যের বর্তমান নতুন শাসক দলের কথাই বা কেন বলি, সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এই আসল আর নকলের জটিল পাটিগণিত আজ খোদ ঘাসফুল শিবিরের ভিতরে থাকা ছোট বড় নেতাকর্মী, বিধায়ক বা কাউন্সিলরই বুঝতে পারছেন না। চারিদিকে শুধুই যেন ধোঁয়াশা, চারিদিকে কনফিউশন। একদিকে একদল তৃণমূলের নেতা কর্মী দক্ষিণ কলকাতার কালীঘাটে নেত্রীর বাসভবনে পরের পর মিটিং করছে। সেখানে চলছে তুমুল ঝগড়া, তুমুল চেঁচামেচি, তর্ক বিতর্ক, কি হচ্ছে না। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে প্রয়োজনে নিজেদের মধ্যে হাতাহাতিতেও জড়িয়ে পড়ছেন তারা। ওদিকে আর একটা সমান্তরাল তৃণমূল গড়ে উঠছে এই রাজ্যের বুকে, যেখানে অদ্ভুত এক দ্বিচারিতা কাজ করছে। একদল নেতা সকালে ক্যামেরার সামনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জপ করছেন, বিকেল গড়াতে না গড়াতেই আবার গাড়ি ছুটিয়ে চলে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে গোপন বা প্রকাশ্য মিটিংয়ে যোগ দিতে। সর্বশেষ আপডেট, নাম প্রতীক দাবি করে নির্বাচন কমিশনের নব তৃণমূল, মানে নতুন তৃণমূল। মমতার চিঠির পরে বা নির্বাচন কমিশনের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ নব, মানে যারা আসল তৃণমূল বলছেন তারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 5 সদস্যের প্রতিনিধি দল কিছুক্ষণ আগে তারা গিয়েছিলেন সিইও দপ্তরে। ছিলেন আকরুজ্জামান, জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা, অরূপ রায়রা। ভাবুন, অরূপ রায় রয়েছেন তার মধ্যে। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে জাতীয় কর্মসমিতির সদস্য নির্বাচন তালিকা জমা দিলেন তারা সিইও দপ্তরে। এতদিন পর্যন্ত এই বিদ্রোহী শিবিরে সেভাবে হেভিওয়েট বা প্রথম সারি গুরুত্বপূর্ণ নেতাদের সরাসরি দেখা যাচ্ছিল না। রাজনৈতিক বিশেষজ্ঞরা ভাবছিলেন এটা হয়তো নিছকই কিছু অসন্তুষ্ট নিচুতলার কর্মীদের ক্ষোভ, কিন্তু সোমবারের মহানাটকীয় বৈঠক পুরো হিসেবটা গুলিয়ে দিল, মানে উল্টে দিল। সোমবারের এই রুদ্ধদ্বার মিটিংয়ে দেখা মিলল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন এমন বড় গুরুত্বপূর্ণ মাথার, যারা গত 1.5 দশক ধরে বাংলার ক্ষমতার অলিন্দে ছড়ি ঘুরিয়েছেন, যারা এতদিন প্রতিদিন সকালে উঠে মমতাকে দলের একমাত্র সুপ্রিমো হিসেবে পুজো করতেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের একমত দ্বিতীয় সেনাপতি বলে, ভবিষ্যৎ বলে রাজ্যবাসীর সামনে গলা ফাটিয়েছেন, মাইক বাজিয়ে এসছেন। আজ তারাই হঠাৎ করে দিক পরিবর্তন করছেন, চিনতে পারছেন না দিকটা। কিন্তু কেনই ঐতিহাসিক ভাঙন, কেন এই চরম বিশৃঙ্খলা? আজ দ্য বিগ স্টোরির এই বিশেষ সংরক্ষণে আমরা এই মহাবিস্ফোরণের প্রতিটি স্তর, প্রতিটি চরিত্র, প্রতিটি নেপথ্য কাহিনীকে ব্যবচ্ছেদ করব। সোমবারের তপ্ত দুপুর যখন কলকাতার পারদ চড়ছে, ঠিক তখনই বাংলার রাজনীতির পারদকে আবার 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে দিল নিউ টাউনের একটি 5 তারা হোটেল। কালীঘাটের ডাককে সম্পূর্ণ উপেক্ষা করে সেখানে এক ঐতিহাসিক সমান্তরাল শক্তির মহড়া দিলেন তৃণমূলের একাধিক বিদ্রোহী বিধায়ক নেতারা। রাজ্য রাজনীতিকে কার্যত স্তম্ভিত করে দিয়ে এই বৈঠকে হাজির হলেন প্রায় 70 জন বিধায়ক এবং 50 জনেরও বেশি প্রাক্তন পুরো প্রধান কাউন্সিলর। ভাবুন, 80 জন জিতেছেন, যার মধ্যে 70 জনই এখানেই দলে যোগ। আর এই বৈঠকে শেষেই জন্ম নিল এক অভূতপূর্ব সমান্তরাল সংগঠন, বিদ্রোহী তৃণমূলের নয়া কমিটি। এই বিদ্রোহী তৃণমূল শিবির সোমবার নিউ টাউনের 5 তারা হোটেল থেকে সরাসরি তাদের নতুন সমান্তরাল সাংগঠনিক কমিটি ঘোষণা করল। এই কমিটির সদস্য সংখ্যা 20 জন জাতীয় কমিটির সদস্য, 10 জন ভবিষ্যৎ পরিকল্পনা। আগামী 21 দিন পরে তারা আবার নতুন করে বৈঠকে বসবেন। নতুন পরিকাঠামো, খুব দ্রুত কলকাতায় একটি সম্পূর্ণ নয়া আধুনিক পার্টি অফিস বা তারা বলছেন যে একটা কার্যালয় নেওয়া হচ্ছে। বিদ্রোহী তৃণমূলের কমিটিতে চেয়ারম্যানকে অরূপ রায়, ভাইস প্রেসিডেন্টকে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথিন ঘোষ, সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন রয়েছেন, সন্দীপন সাহা রয়েছেন, আর কোষাধ্যক্ষ করা হলো আকরুজ্জামানকে।
10 জনের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সাবিনা ইয়াসমিন, সন্দীপন সাহা, রতিন ঘোষ, বিপ্লব মিত্র, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, কাজল শেখ। এই প্রত্যেকটা নাম রয়েছে। এই তালিকায় প্রতিটি নামই একটি রাজনৈতিক ডায়নামাইট। এই বইটাকে শুধু যে শীর্ষ নেতারাই ছিলেন তা নয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার একদা শেষ কথা জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও এসেছিলেন। চুপি চুপি একটু দেখা করার চেষ্টা করেছিলেন ঋতব্রতর সঙ্গে। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, প্রভাবশালী নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু আর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত সাথী খন্দকারও ছিলেন। এই নেতাদের উপস্থিতি প্রমাণ করলো যে বিদ্রোহের আগুন শুধু নিচু তলায় নয়, তৃণমূলের একদম মূল কাণ্ডে লেগে গিয়েছে। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বড় যে রসাত্মক এবং একই সঙ্গে উদ্বেগজনক বিষয়, সেটা হলো আমাদের বাংলার রাজনীতির ডিগবাজি কালচার। আর এইসব নিয়ে কী বলছেন রাজনৈতিক বিশ্লেষক থেকে বিজেপি নেতারা, একবার শোনাই বক্তব্যগুলো, দেখুন ভালো লাগবে। একটি পুরনো কাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে যে ওই সামান্য একটি ইঁদুর মুনির বরে প্রথমে বেড়াল, তারপর বাঘ এবং পুনরায় ইঁদুরে পরিণত হলো। সেই রকম রূপান্তরণ যদি ঘটতে থাকে তাহলে পুনর্মূষিক ভবটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দলটির পরিণতি। কারণ তার দলের সঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেস নামটি যুক্ত থাকবে, মানুষের স্মৃতিতে তৃণমূল কংগ্রেসকে ঘিরে থাকা যাবতীয় দুঃস্বপ্ন, দুর্ভাবনা, যে দুর্ভোগ, সেইগুলো মানুষকে ততদিন তাড়া করে বেড়াবে। সুতরাং আপনার কমিটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলো কি না থাকলো তা নিয়ে কিচ্ছু যায় আসে না। সেই পাপ আপনারা মুছে ফেলতে পারবেন না, সেই অতীতকে মুছে ফেলতে পারবেন না। সেই অতীত আপনাদেরকে তাড়া করে বেড়াবেই প্রতিনিয়ত, আপনি যতই ঝেড়ে ফেলার দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। এবং একই সঙ্গে আপনাদের দলে মানে এই যে নতুন তৃণমূল বলে যারা আত্মপ্রকাশ করতে চাইছেন, সেই দলে গঙ্গা জলে স্নান করে পরিচ্ছন্ন হয়ে ওঠা ববি হাকিম বা অরূপ বিশ্বাস, অরূপ রায় ইত্যাদিদের সমাবেশ এবং সম্মিলন দেখে মানুষ কিন্তু সহজে ভুলবে না। কারণ এরা তাদের নিজ নিজ ক্ষেত্রে কি কি বিচার করেছেন, কি কি অন্যায় করেছেন, কি কি দুর্নীতি করেছেন, মানুষের সমস্তটা গোচরে আছে, মানুষ সবই জানে। দুনিয়ায় ও ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দরজার সামনে 6 ঘন্টা করে লাইন দিয়ে সুমিতের সঙ্গে দেখা করে ফুল মালা বেলপাতা রেখে দিয়ে চলে আসতো। আজকে নোভোটেল হোটেলে বসে ওদেরকেই সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, এবং তারা আছে যারা একদম মমতা ব্যানার্জি, ওই মানে বাবুলের থেকে বড় কাছের ভাই, একদম রক্তের না হলেও আত্মার ভাই, তারা আজকে করছে। আমাদের এই নিয়ে কি বলার আছে বলুন? আমি যতদূর শুনেছি অরূপ রায়কে বোধহয় ওরা নতুন প্রেসিডেন্টও করতে চলে। একদম একদম। হ্যাঁ, যদি হয় আর কি করার আছে। দেখুন, একটু ভালো করে কালপঞ্জি বা টাইমিংটা লক্ষ্য করুন। সোমবার সকালের কথাই যদি ধরি, হাওড়ার হেভিওয়েট নেতা অরূপ রায় গণমাধ্যমে ক্যামেরার সামনে গেলেন। তার গলায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অগাধ আনুগত্য। দিদি দিদি দিদি, তিনি স্পষ্ট ভাষায় বলছেন, আমি দিদির সঙ্গেই আছি, মমতাদের বাইরে আমার কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। কিন্তু ঠিক কয়েক ঘন্টা কাটতে না কাটতে, মানে সেদিনই বিকেলবেলা, অরূপ রায় সোজা গেলেন, যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবিরে। দিদির কি হলো? শুধু যোগ দেওয়াই নয়, তিনি সেদিন নতুন সমান্তরাল তৃণমূলের চেয়ারম্যান পদটি আবার সানন্দে অ্যাকসেপ্ট করলেন, মানে গ্রহণ করলেন। অস্তিত্ব তাহলে কোথায় গেল, এই প্রশ্ন উঠছে নাকি? আর এই একই ঘটনা ঘটেছে অরূপ বিশ্বাসের ক্ষেত্রেও। দক্ষিণ কলকাতার রাজনৈতিক অন্যতম নিয়ন্ত্রক এই অরূপ বিশ্বাস, যিনি নিজেকে কালীঘাটে সবচেয়ে বিশ্বস্ত সৈনিক বলে একদা দাবি করতেন, তিনি এখন ঋতব্রত তৈরি করা নয়া তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট। তার ঘাড়েও যদিও এখনো অনেকগুলো কোপ ঝুলছে। একেই বোধহয় বলে সকালে এক তো বিকেলে উলট পুরাণ। এই যে আসল আর নকলের লড়াই, এর ফলে সাধারণ মানুষের অবস্থা কি হয়েছে বলুন তো? একবার ভেবেছেন? কাদের এতদিন ভোট দিয়ে এসেছেন? বাংলার জনতা ভাবছে কে কাকে শোকস করছে, কে আসল দল, তা নিয়ে আধিক্যতা চলছে। যখনই নিউ টাউনের 5 তারা হোটেল থেকে এই কমিটির তালিকা প্রকাশ পেল, অমনি দক্ষিণ কলকাতার কালীঘাটের মূল তৃণমূল কার্যালয় থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হলো। দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অপরাধে তড়িঘড়ি শোকস করা হলো ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, অরূপ রায়, জাভেদ খান, রতিন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন সহ এক ঝাঁক হেভিওয়েট নেতাকে। ভাবুন, ফিরহাদ হাকিমকে শোকস করা হচ্ছে।
কিন্তু এর পাল্টা হিসেবে বিদ্রোহী শিবিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা কি করলেন? তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে প্রেস কনফারেন্স করলেন, নিজেদেরকে আসল তৃণমূল কংগ্রেস বলে আবারও ঘোষণা করে দিলেন। তারা বললেন, শোকজ করার অধিকার কালীঘাটের কয়েকজন নেতার নেই, কারণ দল তো আমাদের সঙ্গে। খুব কি ভুল বলছেন ঋতব্রত? কারণ 80 জনের মধ্যে 70 জনই যোগ দিয়েছেন এই বিদ্রোহী শিবিরে। ঋতব্রত আগেই জানিয়েছিলেন যে সংখ্যাটা বাড়তে পারে। আর এখানে প্রশ্ন ওঠে, শোকজ কি সত্যি কোনো আইনি বা রাজনৈতিক ভিত্তি বহন করে, নাকি এটা আসলে রাজশেখর বসুর ভাষায় বলা যায় এক গভীর জল মাপার খেলা? অনেক মমতাপন্থী নেতাও এখন দোদুল্যমান পরিস্থিতিতে রয়েছেন। তারা কালীঘাটে মিটিংয়েও থাকছেন, আবার তলে তলে ঋতব্রত শিবিরে জল মাপছেন। যে পাল্লা ভারী হবে সেই পাল্লায় কি ঝাঁপ দেব? এই সুবিধাবাদী রাজনীতি বাংলার মানুষকে আর কত দেখাবে? নিউ টাউনে হোটেলের সেই সাংবাদিক বৈঠক প্রায় শেষের মুখে। তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক জানিয়েছেন কি, একবার শুনে। দল থাকলে তবে তো আবার দল বিরোধী কাজ হবে। আজকে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশনে কমিটি তৈরি হয়ে গেছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, নিয়ম কানুন মেনে। মানে মগের মুলুকে আইন কানুন থাকে না, কিন্তু আমাদের দেশে তো আইন আছে, মেনে সব কাগজপত্র সমস্ত কিছু নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যাবে কালকে। যেহেতু আমাদের গোটা লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই, আমরা কালেকটিভলি বসে আলোচনা করে ঠিক করব। প্রাথমিকভাবে এরপর সমস্ত জেলা আমাদের রাজ্য কমিটি গঠন হবে, জেলা সভাপতি সহ জেলা কমিটিগুলো ফ্রন্টাল অর্গানাইজেশনের রাজ্যের সভাপতিদের নাম ঘোষণা করব। বর্তমান বিরোধী দলনেতা তথা বিদ্রোহী তৃণমূলের প্রধান মুখ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছুড়লেন তার সবচেয়ে ধারালো তীরটি। দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চাটার অভিষেক বলে তীব্র কটাক্ষ করলেন। শুনুন। কমিটি তৈরি হয়ে গেছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, নিয়ম কানুন মেনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো আলোচনাই হয়নি। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা মিডিয়াতে দেখছিলাম, আমাকে একজন জিজ্ঞাসাও করলেন, দু একজন, তো এই নিয়ে এখানে কোনো এই ধরনের আলোচনাই হয়নি। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তারা যা সিদ্ধান্ত নিয়েছেন আমি গোটা সিদ্ধান্তটা আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। তৃতীয়াংশের বেশি এমএলএ এক জায়গায় রয়েছেন, 2/3 বেশি এমপি ছেড়ে চলে গেছেন, 3 জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন, আরো করবেন। বিভিন্ন জেলায় ধরুন যারা সভাপতি ছিলেন, 95% সভাপতি ইতিমধ্যেই আমাদের সঙ্গে মিটিং করে ফেলেছেন। ঋতব্রতর এই একটি মন্তব্যে পরিষ্কার হয়ে গেল যে এই লড়াইটা কেবল পদের লড়াই নয়, এটা আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সম্পূর্ণ নস্যাৎ করার একটা পরিকল্পিত চক্রান্ত। ভোটের ঠিক পরেই জনতার ক্ষোভের মুখে পড়ে অভিষেকের হেনস্থার ঘটনা ঘটেছিল, তাকেই হাতিয়ার করে ঋতব্রত বুঝিয়ে দিলেন যে অভিষেক দলের সম্মান নষ্ট করেছেন, তার আর নেতা পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। বিদ্রোহের এই মেঘ যখন কালীঘাটের আকাশকে অন্ধকার করে তুলেছে, ঠিক তখনই আজ মানে মঙ্গলবার দুপুরে এলো আরও একটি বড় ধাক্কা। 1998 সালের 1 জানুয়ারি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, সেই সময় থেকে যিনি ছিলেন নেত্রীর ঘনিষ্ঠ ছায়াসঙ্গী, উত্তর 24 পরগনার সিদ্ধাপুটে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বালু, ঘাসফুল শিবিরের সঙ্গে যা দীর্ঘ 28 বছরের সম্পর্ক চুকিয়ে দিতে চলেছেন। মানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নির্বাচনের প্রচারের আগে বলেছিলেন আমার সব থেকে বিশ্বস্ত, তার মধ্যে একজনই বালু, যার ভূয়সী প্রশংসা করেছিলেন, তিনি এবার পাঠ চুকাতে চলেছেন। সমস্ত সাংগঠনিক পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার পর আজ ঠিক দুপুর 12:30টার সময় বিধানসভায় তিনি যান, সোজা গিয়ে দেখা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বন্ধ দরজার ওপারে দীর্ঘক্ষণ চলল বৈঠক। ফলে রাজ্য রাজনীতিতে এখন তীব্র জল্পনা, তবে কি এবার বালুও বিদ্রোহী শিবিরে মমতার সাম্রাজ্যের শেষ পেরেকটি পুঁততে চলেছেন? মঙ্গলবারের সবচেয়ে বড় আইনি প্রশাসনিক আপডেটটা এবার আপনাদের দিই। একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন দল দখলের খেলায় মরিয়া, অন্যদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হাত কুটিয়ে বসে থাকার পাত্রী যে নন বাংলার মানুষ জানেন। তিনি আজই অত্যন্ত গোপনে এক পাল্টা চাল চলেছেন। তিনি নিজের মতো করে একটি সম্পূর্ণ নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বা জাতীয় কর্মসমিতি গঠন করেছেন। সেই তালিকার নিচে চেয়ারপারসন হিসেবে স্বয়ং সই করে তা পাঠিয়ে দিয়েছেন দিল্লি নির্বাচন কমিশনে। কিন্তু এখানেও এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করুন। গত 5 জুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি গঠন করেছিলেন সেখানে কিন্তু অরূপ বিশ্বাসের নাম অত্যন্ত সসম্মানে রাখা হয়েছিল, কিন্তু গতকাল বিকেলবেলা আবার অরূপ বিশ্বাস যখন ঋত শিবিরে গেলেন, ভাইস প্রেসিডেন্ট পদ গ্রহণ করলেন, অমনি আজ মমতার তৈরি করা নতুন তালিকাতে অরূপ বিশ্বাসের নামটি টুক করে এক ঝটকায় বাদ দিয়ে দেওয়া হলো। কেনই বা দেবেন না? অরূপ ছাড়া আরও অনেককেই আবার এই তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে।
তাকে করতে হচ্ছে, এছাড়া উপায় নেই। এখন সবচেয়ে বড় আইনি জটিলতা যেটা তৈরি হতে চলেছে তা হলো নির্বাচন কমিশনের খাতায় আসল জাতীয় কমিটি হিসেবে কোনটা স্বীকৃতি পাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা কমিটি, নাকি 70 জন বিধায়কের সমর্থন দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কমিটি? বড় কনফিউশন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই লড়াইটা সহজে মেটার নয়। নির্বাচন কমিশনে অন্দরে লড়াই শেষ হয়েই জল শেষ পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে, ঠিক যেমনটা আমরা মহারাষ্ট্রের শিবসেনা বা এনসিপির ক্ষেত্রে দেখেছিলাম। দেখুন, লড়াই শুধু দিল্লিতে নির্বাচন কমিশনের ঘরে তো আটকে নেই, এই লড়াই আজ আছড়ে পড়েছে স্বয়ং পশ্চিমবঙ্গ বিধানসভার ভেতরেও। বিধানসভার ক্ষমতার অলিন্দেও এখন ক্ষমতার সমীকরণ বদলাতে মরিয়া হয়ে উঠেছে কালীঘাটপন্থী মূল তৃণমূল। যেহেতু ফিরহাদ হাকিম বা ববি হাকিমরা তার শিবির বদল করে ঋত শিবিরে যোগ দিয়েছেন, তাই বিধানসভায় তার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদটি ছিল, মানে চিফ হুইপ বা মুখ্য সচেতকের পদ, সেটা কেড়ে নিতে তৎপর হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। কালীঘাটপন্থী তৃণমূল গতকাল রাত 11:15 নাগাদ তড়িঘড়ি স্পিকার রথীন্দ্র বোসকে একটি মেইল পাঠায়, যেখানে ফিরহাদ হাকিমকে চিফ হুইপের পদ থেকে অপসারণ করার দাবি জানানো হয়। আর আজ মঙ্গলবার সকাল ঠিক 10:25 নাগাদ সেই চিঠির একটি অফিসিয়াল হার্ড কপি স্পিকারের দপ্তরে এনে জমা দেওয়া হয়েছে। কালীঘাটের ইচ্ছে ববির বদলে এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ চিফ হুইপ পদে আনা হোক কালারফুল মদন মিত্রকে। কারণ এই সংকটের দিনে মদন যে এখনো পর্যন্ত মমতার পাশেই অনড় রয়েছেন, দিদি দিদি দিদি। কিন্তু স্পিকার এই চিঠির ভিত্তিতে কি ব্যবস্থা নেন সেটাই দেখার। তাহলে এই পুরো ঘটনার প্রবাহ থেকে আজ কি নির্যাস বেরিয়ে আসছে বলুন তো? আমরা কোন দিকে এগোচ্ছি? কারা আসল, কারা নকল, তা হয়তো আগামী দিনে আইনি লড়াইয়ে ঠিক হবে। কিন্তু রাজনৈতিকগতভাবে আজ একটা বড় সত্য আমাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। কি সেটা? বলছিলাম যে বিগত 15 বছর ধরে এই বাংলায় যে দলটা একচ্ছত্র রাজত্ব চালিয়েছে, 2026 নির্বাচনে মাত্র 80টি জিতে বিধানসভা ভিতরে ঢোকার পর আজ তারা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো দলের বিদ্রোহী সাংসদেরা দিল্লির বুকে গিয়ে এনসিপিআই নামে গোপন আতাত করছেন। রাজ্যে একের পর এক পুরসভায় পুরপ্রধান, কাউন্সিলররা দল বেঁধে ইস্তফা দিচ্ছেন। দলের এই রকম এক ঐতিহাসিক ভাঙন বিপর্যয় চোখের সামনে ঘটছে। তা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত রহস্যজনকভাবে সম্পূর্ণ নীরব অবলম্বন করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? কেন তিনি সামনে এসে শক্ত হাতে হাল ধরছেন না? এই নীরবতা কি তার দুর্বলতা, নাকি ঝড়ের আগের কোনো মারাত্মক শান্ত পরিস্থিতি? তবে একটা বিষয় কিন্তু আর লুকিয়ে রাখার নেই, জায়গায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে দলের একটা খুব বড় বা প্রভাবশালী অংশ কোনোভাবেই আর সেনাপতি বা নেতা হিসেবে মেনে নিতে পারছেন না, তা তাদের প্রতিদিনের বাক্যবান কার্যকলাপে স্পষ্ট। শুধু এই বিদ্রোহী নেতারাই নন, মমতাপন্থী বলে পরিচিত কুণাল ঘোষ ইদানিং প্রায়শই প্রকাশ্যে অভিষেকের সঙ্গে নানা বিষয়ে বচসায় জড়াচ্ছেন। অন্যদিকে নব তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো গতকাল ক্যামেরার সামনে বলেই দিলেন, মানে কোন অভিষেক? চোর পিটুনি খাওয়া অভিষেক, তার সঙ্গে তো দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই নেই। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ট্র্যাজেডি কার জানেন? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1998 সালে 1 জানুয়ারি নিজের ঘর বাড়ি, নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাজি রেখে শূন্য থেকে নিজের রক্ত জল করে যে বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন, হাত চোখের সামনে সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। যে বাগানের প্রতিটি ফুলকে তিনি নিজের হাতে ফুটিয়েছিলেন, যত্ন করেছিলেন, সেই সাজানো দলটা, সাজানো বাগানের ফুলগুলোকে এভাবে একে একে শুকিয়ে যেতে দেখা ছাড়া কিচ্ছু করার নেই না চুয়ে, নাকি শেষ মুহূর্তে আবারও পিঠ দেওয়ালে ঠেকে গিয়ে যাবার অবস্থায় ঘুরে দাঁড়াবে? অভূতপূর্ব মমতা ম্যাজিক দেখবে এই বাংলা। রাজনীতিতে শেষ কথা বলে সত্যি কিছু হয় না, তবে এইটুকু নিশ্চিত, আগামী কয়েকটা দিন বাংলার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে নাটকীয় অধ্যায় হতে চলেছে। আর এই অধ্যায় প্রতি মুহূর্তের খবরের দিকে আমাদের নজর থাকবে। এবার বিষয় হচ্ছে, যেটা প্রশ্ন উঠছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করবেন? কারণ তার হাতে সাজানো এই বাগানটা যেন একটু একটু করে শুকিয়ে যেতে চলেছে। যে গাছগুলো অত্যন্ত যত্নে বৃদ্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলটাকে তিনি তৈরি করেছিলেন নিজের হাতে। তার দোষ কোথায়? তার অপরাধ কোথায়? তিনি ভরসা করেছিলেন যাদেরকে টেনে এনে বিভিন্ন জায়গা থেকে, যাদেরকে পদ দিয়েছিলেন, যাদেরকে এক কথায় টিকিট দিয়েছিলেন, একাধিক লিডিং বিধায়ককে যিনি ছেড়ে দিয়ে অনেক নব্যকে সামনের সারিতে মুখ হিসেবে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়,
সেই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়ছেন দলের একদা নানা ক্ষেত্রের হাত ছাড়তে দ্বিধা করলেন এক কথায় ফিরহাদ হাকিম, হাত ছাড়লেন বিশ্বাসবাবু। বিশ্বাসটা আদৌ ছিল কিনা? মেসি কাণ্ডে যিনি তার মুখ পুড়িয়েছেন, বাংলার মুখ পুড়িয়েছেন, ন্যূনতম লজ্জাবোধটুকু থাকলে তিনি সেদিন সে কাজটা করতেন কিনা এই প্রশ্ন উঠেছে। হাত ছাড়লেন একদা জেল খেটে আসা, যার ওপরও দিনের পর দিন এত কিছু হয়ে যাওয়ার পরও আস্থা রেখে যাওয়া সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে এই নির্বাচনের মঞ্চে দাঁড়িয়ে তার প্রচারে গিয়ে যাকে সবচেয়ে বিশ্বস্ত একজনের মতন বলেছিলেন। লজ্জা করলো না এদের কারোর একবারও সেই নেত্রীর হাত ছাড়তে? নাকি সত্যি আগামী প্রজন্মের কাছে অন্তত 2026-এর পট পরিবর্তনের পর এই রাজনীতির শিরা উপশিরা দিয়ে বইছে যে জল, রাজনীতির এই জল কোথায় গিয়ে দাঁড়ায় তা তো বাংলার মানুষ দেখতে চায়। শুধু বাংলার মানুষ নয়, রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির কারবারি করেন যারা, তারাও অন্তত কিছুটা সময় আমার মনে হয় দ্বিধা দ্বন্দ্বে সামিল হচ্ছেন। কারণ আজ অন্তত বিধানসভার যা ছবি, একটা সময় যখন কুণাল ঘোষকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে, তখন অন্যদিকে একটা বা দুটো শিবির যারা নিজেদের মধ্যে বাক বিতণ্ডাতেও জড়াচ্ছে। একটা সময় দেখা গেল শুভেন্দু অধিকারীকে বলতে হলো আসল তৃণমূল চলে গেল, কালীঘাট তৃণমূল থেকে গেল। সত্যি আজকে একটা সামারি পয়েন্ট রেখে আমি যাওয়ার চেষ্টা করবো আজকে বিগ স্টোরিতে কি হবে, এটাই হচ্ছে প্রশ্ন। কারণ একটা সময় সত্যি বিজেপির বিরুদ্ধে লড়তে লড়তে একটা সময় দুই পন্থী তৃণমূল নিজেদের মধ্যেই না চরম বিরোধিতায় জড়িয়ে পড়ে। নজর আমাদের থাকবে, কারণ প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে প্রচুর চেঞ্জ হচ্ছে। কি হবে বাংলার রাজনীতির প্রেক্ষাপট, নজর থাকবে। তবে আজকে বিগ স্টোরি এখানে শেষ করছি। ধন্যবাদ জানাবো সঙ্গে থাকার জন্য। প্লিজ।